বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবর্গ, বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন নাটোর ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মহোদয়কে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হৃদয় দিয়ে দেশের মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করেছেন। মাননীয় স্পিকার, আমরা যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করি, আমরা যারা এলাকায় যাই, সাধারণ মানুষের প্রত্যাশা তারা ভালো থাকতে চায়, তারা নিরাপদ থাকতে চায়, তারা পেট ভরে খেতে চায়, তারা এলাকার উন্নয়ন চায়, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন তারা চায়। এই দিকগুলো বিষয় রেখে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে মানুষের মৌলিক অধিকার, যেটা রাষ্ট্রের করার কথা, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই বিষয়গুলি সামনে নিয়েছেন আমাদের অর্থমন্ত্রী জনাব আমি খুশি মাহমুদ চৌধুরী সাহেব। মাননীয় স্পিকার, আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি নির্বাচন আগেই প্রতিশ্রুতি দিয়েছেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আগামী দিনে এদেশের মানুষের জন্য উনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, খেলাধুলার সামগ্রী এবং খেলাকে পেশা হিসেবে গণ্য করা, কারিগরি শিক্ষাকে মর্যাদা দেওয়া, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণের কর্মসূচি, এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই এই কর্মসূচিগুলো বাস্তবায়ন শুরু করেছেন এবং বাজেটে এর জন্য বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমাদের নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল গঠন করার পর মাত্র ৩.৫ বছর জীবিত ছিলেন। উনি এই ৩.৫ বছরের জীবিত সময়, সেই সময় অনেকে বলতো যে জিয়া মাইনাস, বিএনপি মাইনাস, কিন্তু আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর ৪৫ বছর অতিক্রান্ত হয়েছে। এই ৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যায় না। প্রিয় ভাইয়ের আমার, এর কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে নিশ্চয়ই কোনো জাদু ছিল। সেই জাদু ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা এবং নৈতিকতা, যার তার জীবদ্দশায় এবং তার মৃত্যুর পরেও দীর্ঘ ৪৫ বছরেও কেউ প্রশ্ন তুলতে পারে নাই। আমরা সেই আদর্শের সৈনিক। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ হওয়ার পর তার সুযোগ্য পত্নী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন গৃহবধূ থেকে দলনেত্রী এবং দলনেত্রী থেকে দেশনেত্রী পরিণত হয়েছেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। উনি পরপর বাংলাদেশে 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। মাননীয় স্পিকার, তারই সুযোগ্য সন্তান, তাদের সুযোগ্য সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন দেশের মানুষের জন্য। উনি দেশে ফিরে এসে কখনোই আপনার বিগত দিনের রাজনৈতিক কোনো প্রতিষ্ঠার রাজনীতি উনি করেন নাই। উনি বলেছেন, উনি দেশে এসে বলেছেন যে আমরা সকলকে নিয়ে, এদেশের সকল মানুষকে নিয়ে, সকল দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা একটা সুন্দর, শান্তির, আধুনিক বাংলাদেশ করতে চাই। যার জন্য উনি বাংলাদেশে পা দিয়েই উনি বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান, এবং উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপুল, ফর দ্য কান্ট্রি। সেই অনুযায়ী আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র পরিচালনা করছেন। মাননীয় স্পিকার, এই বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, কৃষি খাতে। আমরা প্রত্যেকটা এদেশে যেগুলো পণ্য সামগ্রী উৎপন্ন হয়, প্রত্যেকটা পণ্যের কর আপনার কমানো হয়েছে এবং আমদানি নির্ভর পণ্যের কর বাড়ানো হয়েছে। এতে এদেশের নতুন নতুন উদ্যোক্তারা যারা আছে তারা উৎসাহিত হবে, এদেশের শিল্প কারখানা বিকশিত হবে, কলকারখানা স্থাপন হবে এবং আমাদের বেকার সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, আমি আজকে এই যে বিষয়ে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন শিক্ষক ছিলাম। আমরা দীর্ঘদিন আমাদের এই শিক্ষকের আন্দোলন, দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছি। আমাদের শিক্ষক নেতা
আমাদের মাননীয় জাতীয় সংসদ সচেতন সেলিম মিয়া সাহেব সংসদে উপস্থিত আছেন। উনি একাধিকবার বক্তব্য রেখেছেন এবং শিক্ষকদের দাবি দেওয়া তুলে ধরেছেন। উনি ব্যাখ্যা করেছেন যে আমাদের জাতি গঠনের কারিগর এই শিক্ষকেরা, এই শিক্ষাকে যদি জাতীয়করণ করা হয় যে রাষ্ট্রের কোনো অতিরিক্ত পয়সা খরচ হবে না। যদি অতিরিক্ত পয়সা খরচ না হয় তাহলে আমার প্রশ্ন, কেন শিক্ষাকে জাতীয়করণ করা হচ্ছে না? আজকে শিক্ষাকে যদি জাতীয়করণ করা হতো তাহলে যে প্রশ্নগুলো আসছে, আজকে শিক্ষকদের মে মাসের বেতন এখনো হয় নাই, আজকে আপনাদের বিভিন্ন জায়গায় এই শিক্ষাকে নিয়ে যে বাণিজ্য করা হচ্ছে, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যদি জাতীয়করণ করা হয় তাহলে অবশ্যই এই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে মাননীয় স্পিকার। তাই আমি বলতে চাই এই শিক্ষাকে জাতীয়করণ করা হোক। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই কৃষিখাত নিয়ে। আমাদের এই বাজেটে কৃষিখাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে আমরা এলাকায় গেলে যেটা দেখতে পাই যে সার সিন্ডিকেটের কারণে আমাদের কৃষকেরা বঞ্চিত হয়। যেখানে 1000 টাকার সারের বস্তা বাইরে 500 টাকা না হয়। কাজে আমি মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন, কৃষিমন্ত্রীকে দেখতে পাচ্ছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান করে যাই, এদেশের কৃষক সমাজকে, এদেশের গ্রামীণ অর্থনীতি থেকে জাগাতে হলে অবশ্যই এই সার সিন্ডিকেটকে ভেঙতে হবে এবং তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নে একাধিক সার ডিল করতে হবে, যেখানে যারা যেই। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আর 2 মিনিট আপনাকে দেওয়া হলো, শেষ করবেন দয়া করে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা এলাকায় গেলে সাধারণ মানুষের জানতে চায় যে আমার চিকিৎসার জন্য আমাকে কিছু টাকা দেন, আমার কিডনি নষ্ট, আমার হার্টের সমস্যা, আমার ক্যান্সার সমস্যা। আমরা তখন নির্বিকার হয়ে তাকিয়ে থাকি, সেই সামর্থ্য আমাদের নাই। আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়গুলো সামনে রেখে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটা হার্টের রিং পড়তে লাগতো 1,25,000 টাকা, সেটা 65,000 টাকা করা হয়েছে। একটা কিডনি ডায়ালিসিস করতে, কিডনি চেঞ্জ করতে, গতকাল আসছিল আমার কাছে একজন যারা কিডনি নষ্ট হয়ে গেছে, এই কিডনি কম টাকার জন্য প্রতিস্থাপন করেছে, সেই ব্যবস্থা রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী। একটা আপনার এই যে কি বলে হার্ট, কিডনি এবং ডায়ালিসিসে কমিয়েছেন। তাই আমি বলতে চাই স্বাস্থ্য খাতেরও স্বাস্থ্যখাতে বিশাল বরাদ্দ দিয়েছেন। আমরা চাই এই স্বাস্থ্যখাতে বিশাল বরাদ্দ যথাযথ ব্যবহৃত হোক। আমরা শুনতে পাই যে আমাদের স্বাস্থ্যখাতে যে প্রোডাক্টগুলো আসে বিদেশ থেকে, রিফ্যাব্রিক্স প্রোডাক্ট নিয়ে আসা হয়, যেটা দিয়ে আমাদের হাসপাতালগুলোতে ব্যবহার করার কারণে আমাদের দেশের রুগীরা আপনার আক্রান্ত হয় আরও অন্যান্য দিকে। তাই এক্ষেত্রে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমাদের চলনবিল এলাকার সন্তান, আমি নদী নালা খাল বিল পরিবেষ্টিত এলাকা, কৃষি নির্ভর এলাকা আমার, এবং মৎস্য ভাণ্ডারকৃত শস্য ভাণ্ডারকৃত আমাদের এলাকায়। আমি মাননীয় স্পিকার আপনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান দিতে যাই, আমার এই চলনবিল এই এলাকায় যদি কৃষি নির্ভর শিল্প কারখানা করা যায় এবং এখানে প্রচুর মৎস্য উৎপাদন হয়, এই মৎস্য সংরক্ষণের জন্য যদি মৎস্য সংরক্ষণ করা যায় তাহলে আমাদের মৎস্য চাষিরা যেমন তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবে এবং আপনার এই পণ্য রপ্তানি করে এখানে মৎস্যভিত্তিক শিল্প কারখানা করলে অনেক বেকার সমস্যার সমাধান হবে। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মুসাম্মদ সুরাইয়া জেরিন। মুসাম্মদ সুরাইয়া জেরিন, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে বৃহত্তর বগুড়ার নারীদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। সেই সাথে গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্য নিয়ে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিনম্র শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এবং সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমার অনুপ্রেরণা, আমার শক্তি, আমার সাহস, প্রিয় দরদি মানুষটিকে, আপসীন শব্দটি যার নামের সমর্থক হয়ে উঠেছিল সেই মহিষী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি। মাননীয় স্পিকার, বগুড়ার কৃতি সন্তান
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি সেই বগুড়ার কথা বলছি, বাংলার সব থেকে প্রাচীন জনপদ ও নগর কেন্দ্র, যা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বৈষম্যের শিকার। মাননীয় স্পিকার, আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনে এক নাগারে 17 বছর ধরে উন্নয়ন বঞ্চিত আমাদের বগুড়া। অবহেলিত বগুড়ার উন্নয়নে গৃহীত সাম্প্রতিক সকল পরিকল্পনার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বগুড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে উন্নয়ন পরিকল্পনাগুলো দ্রুততার সহিত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, জাতীয় বাজেট 2026-এর নানান দিক নিয়ে এই মহান জাতীয় সংসদে আলোচনা হয়েছে। আমিও বাজেট নিয়ে আমার কিছু ভাবনা তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, এক কথাই বললে বাজেট একটি নির্দিষ্ট সময়ের প্রত্যাশিত আয় এবং ব্যয়ের আগাম আর্থিক পরিকল্পনা। মাননীয় স্পিকার, বাংলাদেশে জাতীয় বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশের বার্ষিক আয় ও ব্যয়ের রূপরেখা এবং সরকারের আর্থিক ও উন্নয়ন অগ্রাধিকারগুলো নির্ধারণ করে। এটি নিত্যপণ্যের দাম, কর কাঠামো, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নের মতো মৌলিক বিষয়গুলোর মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও দেশের সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে। মাননীয় স্পিকার, স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল 786 কোটি টাকা, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। দেশের 55তম ও ইতিহাসের রেকর্ড 9,38,000 কোটি টাকার এই জাতীয় বাজেট নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ঐতিহাসিক। অভিনন্দন বাংলাদেশ। মাননীয় স্পিকার, এই জাতীয় বাজেটের প্রধান লক্ষ্য হলো উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং 6.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে চাল, ডাল সহ 60টি নিত্য প্রয়োজনীয় পণ্য কর হ্রাস, হার্টের রিং ও ডায়ালাইসিস ফিল্টারের মতো চিকিৎসা সামগ্রীতে শুল্ক প্রত্যাহার, ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং ফ্রিল্যান্সারদের আয়ের উৎস কর প্রত্যাহারের মতো বাস্তবমুখী পদক্ষেপের কারণে জনমনে স্বস্তি আনবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এবার আমি বাজেটের নারী বান্ধব অংশগুলোর দিকে দৃষ্টি দিতে চাই। মাননীয় স্পিকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নারীদের অবদানের কথা স্মরণ করে উচ্চারণ করেছিলেন, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি দৃঢ়ভাবে বলতে চাই, এবারের বাজেট নারী বান্ধব। মাননীয় স্পিকার, এবারের বাজেটে নারী ও শিশু উন্নয়ন খাতে 5,196 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপন, 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা এবং নারী পরিচালিত পিং বাস সার্ভিস চালু, স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার সুযোগ, নারী উদ্যোক্তাদের জন্য করমুক্ত টার্নওভারের সীমা 50 লক্ষ থেকে বাড়িয়ে 70 লক্ষ করার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। বাজেটে নারীদের জন্য এই যুগান্তকারী উদ্যোগগুলো অন্তর্ভুক্ত করায় আমরা নারীরা উচ্ছ্বাসিত। মাননীয় স্পিকার, সেই সাথে আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করা যায় বলে আমি মনে করি। সহিংসতা রোধে তহবিল, নারীদের সাথে সংগঠিত সহিংসতা রোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সহায়তা পর্যাপ্ত বরাদ্দ। মাননীয় স্পিকার, নারী উদ্যোক্তা ঋণ, গ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন সহজ শর্তে ঋণের ব্যবস্থা ও বিশেষ প্রণোদনা। বেসরকারি খাতে মাতৃত্বকালীন ভাতা, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস নিশ্চিতকরণ এবং সরকারি সহায়তা প্রদান। গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, নারী পোশাক শ্রমিকদের জন্য স্যানিটারি সামগ্রী সহজলভ্য করা ও সুস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভর্তুকির বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, পতিত ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের আরেক কুফল দেশব্যাপী মাদক ও ধূমপান আসক্তির ভয়াল বিস্তার। প্রস্তাবিত বাজেটে
তামাকজাত পণ্য ও মদের ওপর কর আরোপ সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার ফলে সব ধরনের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য এবং দেশি বিদেশি মদের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এছাড়া নতুন ও বিকল্প তামাক পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং আশা করছি মাদক ও তামাকজাত দ্রব্যের আসক্তি কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী গত 11 জুন 2026 তার বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন যে সরকার দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। সেতুটি বগুড়া ও জামালপুর রুটে নির্মিত হলে এটি উত্তরবঙ্গের 16টি জেলার সাথে বৃহত্তর ময়মনসিংহ ও সিলেটের সরাসরি যোগাযোগ স্থাপন হবে। প্রস্তাবিত ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি বসেন, আপনার সময় শেষ। আচ্ছা ঠিক আছে, আর 1 মিনিট দেয়া হলো আপনাকে, শেষ করেন দয়া করে। যাচ্ছি মাননীয় স্পিকার। শেষ করেন প্লিজ। জি, 16টি জেলার সাথে বৃহত্তর ময়মনসিংহ সিলেটের সরাসরি যোগাযোগ স্থাপন করবে। প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতুটি বগুড়া জামালপুর রুটে নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, সব মিলিয়ে এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা খাতে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার। মাননীয় স্পিকার, একটি সমৃদ্ধ বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়তে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমি আশা করি এই বাজেট নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা পালন করবে। পরিশেষে আমি বিশ্বাস করি এই বাজেট দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, এই মহান ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মিসেস সাজেদা সামাদ, আসন নম্বর 342। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে উনি আমাকে এই মহান সংসদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই সঙ্গে আমার দল জামাতে ইসলামীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করার জন্য। আমি মহান স্বাধীনতার যারা জীবন দিয়ে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমাদেরকে দিয়ে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে, যাদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আজকে আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ এবং এই সংসদে আমাদের পদচারণা, তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমি আজকের বাজেটের উপর কথা বলতে চাচ্ছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের মোট 9,38,000 কোটি টাকা বাজেটের যে প্রক্ষালন করা হয়েছে, এটা জিডিপির 13.7%। বিগত যে কোনো সময়ের সময় এটা তুলনায় টাকার দিক থেকে, টাকার পরিমাণের দিক থেকে অনেক বেশি। কিন্তু এখানে যে গণতান্ত্রিক রাষ্ট্রের বাজেটের যে সিস্টেম, সেটা আমি কিছু অনিয়ম লক্ষ্য করছি বা যেটা আমার চোখে ধরা পড়েছে, আমি সেটা একটু আলোচনা করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো বাজেট জনগণের সাথে যোগাযোগ করে দিবে এবং এই বাজেট জনগণের যোগাযোগের মাধ্যমে জনগণকে জানিয়ে দিবে যে অতীতে কি ছিল, বর্তমানে কি আছে এবং ভবিষ্যতে তাদের জন্য আমরা এই বাজেটের মাধ্যমে কি করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, 26-27 অর্থ বছরের বাজেটের 10টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই অগ্রাধিকার মধ্যে স্পষ্ট করা হয়নি যে কতটা কর্মসংস্থান সৃষ্টি হবে, কত বিনিয়োগ আসবে, কত সময়ের মধ্যে মূল্যস্ফীতি আসবে, কত নতুন করদাতা যুক্ত হবে এবং কোন সূচকের মাধ্যমে সাফল্য পরিমাণ করা যাবে তা অস্পষ্ট। মাননীয় স্পিকার, বাজেটের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে বোঝানো বা স্পষ্ট করা যে তাদের করের টাকা কে খরচ করছে, কেন খরচ করছে,
কারা খরচ করছে, কিভাবে করছে এবং এর বিনিময়ে তারা কি পাবেন, জনগণ কি পাবেন, এটা স্পষ্ট করা দরকার। যেখানে আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি যে বাজেটে ঋণ খিলাপির উচ্চ হার, যেটা এখনও আমরা এই বাজেটে পরিলক্ষিত হয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি একই। 2 নম্বর, ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি। মাননীয় স্পিকার, যেটা এখন না বললেই নয় যে আসলে বাংলাদেশে এই ব্যাংকিং খাত অস্থিরতা শুরু হয়েছে, কেন জানি সেটা আর শেষই হতে চাচ্ছে না, বরং আরও নতুন করে উত্তর আরও বৃদ্ধি পাচ্ছে, যেখানে জনগণ বা গ্রাহকরা তাদের টাকা নিয়ে শঙ্কিত আছে। এরকম চলতে থাকলে কোনো এক সময় হয়তোবা জনগণ তাদের টাকা ব্যাংকে রাখতে আর উৎসাহিত হবে না বা রাখতে চাইবে না। দুর্নীতি নিয়ন্ত্রণের দুর্বলতা। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট সরকারের সময় থেকে শুরু করে যাবৎ পর্যন্ত যে দুর্নীতি শুরু হয়েছে, তারপর থেকে এখনো পর্যন্ত যে দুর্নীতি চলছে, সেই দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য কোনো নিয়ম নীতি কিংবা কোনো আগ্রহ আমরা বর্তমান সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি না। এরপরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অদক্ষতা। মাননীয় স্পিকার, এখানে না বললেই নয়, সেটা হচ্ছে আমি আজকে শুনতে পাচ্ছি পার্লামেন্টে যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। তখন আমি এখানে বসে বসে চিন্তা করছি, আমি আসলে কোন বাংলাদেশে বসবাস করছি? আমি কি বাংলাদেশের বাহিরের জনশক্তি নাকি? তার কারণ আমি বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার পরে সবার আগে যদি বাংলাদেশের মানুষ হয়, তাহলে আমার এলাকার মানুষরা আমার বরাদ্দ থেকে কেন বঞ্চিত হলো? তাহলে আমি কোন বাংলাদেশের মানুষ? মাননীয় স্পিকার, আমাকে বঞ্চিত করা অর্থ হচ্ছে আমি আমার যে জনগণ আমার উপর আস্থা রেখে আমাকে পার্লামেন্টে আসার জন্য সুযোগ করে দিয়েছে, তাদেরকে বঞ্চিত করা। তাহলে দেশের মানুষ যদি সবার আগে হয়, তারা বিরোধী দলীয় যে সব সংসদ সদস্য আছে, সেই এলাকার জনগণরা কেন বঞ্চিত হলো আমি বুঝতে পারলাম না। তাহলে সবার আগে বাংলাদেশ কেমন করে হয়? মাননীয় স্পিকার, আর্থিক খাতের শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট চাচ্ছেন, 1 মিনিট দেওয়া হলো। ধন্যবাদ। তো সব শেষে যেটা আমি বলতে চাই যে এই অনিয়ম, এই বৈষম্যতা আমরা যার জন্য এত আন্দোলন, এত উন্নত্ব, এত পঙ্গুত্ব, তারপরে এখানে কাছাকাছি বসে ওই পাশের সংসদ সদস্যরা 7 মিনিট 8 মিনিট পায়, এই পাশে আমরা 4 মিনিট পাই। এটাও একটা বৈষম্য। সম্মানিত মাননীয় স্পিকার, বাজেটের মূল লক্ষ্য হওয়া দরকার যে আয় বৈষম্য কমানো এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কেবল জিডিপি বৃদ্ধির দিকে না তাকিয়ে জিডিপির সুফল সাধারণ মানুষের কাছে পকেট পর্যন্ত এবং প্লেট পর্যন্ত পৌঁছায়, সেই রূপরেখা থাকা জরুরি। প্রান্তিক জনগণ চায় পেট ভরে ভাত, চোখ ভরে ঘুম। তারই জন্য আমাদের বাজেট হওয়া উচিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনার জ্ঞাতার্থে বিনয়ের সাথে বলতে চাই, টাইম এলোকেশন ইজ নট আন্ডার আওয়ার হ্যান্ড। সম্মানিত মাননীয় সরকারি দলের চিফ হুইপ এই পার্টটা মেনটেন করেন, আর মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ এই পার্টটা মেনটেন করেন। নেভারদিলেস স্পিকারের আসন থেকে আমরা ডিসক্রিপশন ইউজ করে 1-2 মিনিট বর্ধিত করি। আপনি 1 মিনিট চেয়েছিলেন, যথারীতি 1 মিনিট দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক। জনাব নেই। আলোচনায় অংশগ্রহণ করবেন জনাবা সুলতানা আহমেদ, মহিলা আসন সংখ্যা 17, জাতীয় আসন নম্বর 317। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে। স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আসতে পেরে মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাচ্ছি। আমি আজকে এই সংসদে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতার ঘোষক, সেনানায়ক, স্বাধীনতার ঘোষক, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে এই সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার,
2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটের উপরে আলোচনা অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন আস্থা এবং দিক নির্দেশনা নিয়ে এসেছেন। প্রায় 20 বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারকে অর্থনৈতিক ভূ রাজনৈতিক নিশ্চয়তার সময়ে বাজেট উপস্থাপনা করতে দেখেছি। গত প্রশাসনে বছরের পর বছর অবহেলা দুর্নীতির কারণে আমরা যে চ্যালেঞ্জের মুখে পড়েছি, তার পরিপ্রেক্ষিতে আমি আমাদের অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। অর্থনৈতিক স্থিতিশীলতা, আমাদের নাগরিক উন্নয়ন এবং বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে প্রয়াণিত ভূ রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্য বিঘ্ন এবং দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতির চাপ বিশ্বে অনেক অর্থনীতিকে প্রভাবিত করেছে। আমরা এখন একটি অনিশ্চিত বিশ্বে বাস করছি। বিশ্বব্যাংক সম্প্রতি বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে, যা অনেক উন্নয়নশীল দেশের সামনে থাকা অনিশ্চয়তাকে তুলে ধরেছে। এই পরিস্থিতিতে অনেকের কাছ থেকে যে প্রশ্নটি শুনেছি, তাহলে আমরা কিভাবে বাজেটের ঘাটতি পূরণ করব। বার্ষিক উৎসের ক্ষেত্রে যখন আন্তর্জাতিক ঋণদান কমে গেছে, তখন আমাদের সরকারকে সতর্ক পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে দেশের ভিতরে থেকে আরও বেশি রাজস্ব আহরণের পরিবেশ তৈরি করতে হবে। এখানে আমাদের জ্বালানি খাত, প্রাকৃতিক সম্পদ, আমাদের অর্থনীতির মেরুদণ্ডকে কাজে লাগিয়ে এবং কূটনৈতিক বন্ধুত্ব ও সফট পাওয়ারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। আমাদের দেশে প্রচুর সম্পদ, মানুষ এবং সংস্কৃতিতে সমৃদ্ধ। সামনের দিকে এগুলোকে কাজে লাগিয়ে দেশের আয় রাজস্ব বৃদ্ধি করা এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে আত্মনির্ভরশীল হয়ে ওঠা আমাদের সকলের দায়িত্ব হওয়া উচিত। এর পাশাপাশি আমি এই সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিশাল আনুষ্ঠানিক অর্থনীতির প্রতি, যা এখনও আমাদের নিয়ন্ত্রণ কর কাঠামোর বাইরে পরিচিত হচ্ছে। বিশেষত নগদ নির্ভর অনেক ব্যবসা রাডারের বাইরে থেকে যাচ্ছে এবং রাষ্ট্রকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করছে। আমি সরকারকে আহ্বান জানাবো সহজলভ্য ও প্রণোদনামূলক পথ তৈরি করতে, যাতে আনুষ্ঠানিক ব্যবসাগুলোকে আনুষ্ঠানিক খাতে আনা যায়, কর ভিত্তিক প্রসারিত করা যায়, নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন করা যায় এবং সকল প্রতিষ্ঠান যেন জাতীয় অর্থনীতিতে ন্যায্য অবদান রাখে তা নিশ্চিত করা যায়। মাননীয় স্পিকার, এই চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সুযোগের কথা মাথায় রেখে সরকারকে জিডিপি প্রবৃদ্ধির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং একই সাথে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা জোরদার করার পদক্ষেপ নিয়েছেন সরকার। মাননীয় স্পিকার, এই বাজেটের পিছনের দর্শন স্পষ্ট। উৎপাদনশীল খাতগুলোকে সহায়তা করা, উৎপাদন প্রকল্পগুলোকে ত্বরান্বিত করা, সুবিধা বঞ্চিত নাগরিকদের সুরক্ষা করা, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা শক্তিশালী করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুযোগ তৈরি করা। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ রাজনৈতিক বক্তব্য চায় না, তারা কর্মসংস্থান চায়, তারা কম মুদ্রাস্ফীতি চায়, তারা উন্নত সরকারি সেবা চায়, তারা বিনিয়োগ ও অর্থনৈতিক সুযোগ চায় এবং এই সরকার সেই লক্ষ্যেই পূরণের প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় স্পিকার, আমি নারী বান্ধব জাতীয় বাজেটের প্রয়োজনীয়তার উপর আমি জোর দিতে চাই। বাংলাদেশের নারীরা এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাজেটের সামাজিক সেবা ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার মাধ্যমে এটি কিছুটা সমাধান করা হয়েছে, তবে নারীদের নিরাপত্তা এখনও দুর্বল। রাস্তা, সরকারি সুবিধা এবং অবকাঠামো যেমন সক্রিয় সিসিটিভি ক্যামেরা এবং সড়কের পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা বরাদ্দ করার সময় আমি এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে অনুরোধ করব। মাননীয় স্পিকার, আমি আপনাদের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে আরেকটি অনুরোধ হলো 3 নাম্বার পাওয়ার সক্রিয় সহজ করার, কারণ সামনে এটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য একটি প্রয়োজনীয় শর্ত হয়ে উঠবে। বাংলাদেশে অনেক নারী এখনও সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাই আমি সরকারকে অনুরোধ করছি নারী ও তরুণদের জন্য ব্যাংক অ্যাকাউন্টের খোলা সহজ করতে, যাতে তারা অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, নিজেদের জন্য সঞ্চয় করতে পারেন এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারেন।
মাননীয় স্পিকার, জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব শুধু ব্যয় অনুমোদন করা নয়, বরং নিশ্চিত করা যে সরকারি সম্পদ কার্যকরভাবে স্বচ্ছতার সাথে এবং নাগরিকদের কল্যাণে ব্যবহৃত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই বাজেট সেই লক্ষ্য পূরণের সহায়ক। এটি বাংলাদেশের ভবিষ্যতের প্রতি আস্থার প্রতিফলন, এটি অর্থনীতি শক্তিশালী করার আমাদের সংকল্পের প্রতিফলন। এই প্রত্যাশা নিয়ে 2026 এবং 27 অর্থ বছরের জাতীয় বাজেটকে আমি সমর্থন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 18 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন। জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সর্বপ্রথম 2026 এবং 2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রণয়নের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই বাজেট আলোচনা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সঙ্গে আমাদের যুক্ত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে 1976-77 অর্থ বছরের বাজেট ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে উৎপাদনমুখী, আত্মনির্ভরশীল ও গ্রামভিত্তিক অর্থনীতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস। কৃষি, গ্রামীণ উন্নয়ন, বেসরকারি উদ্যোগ এবং কর্মসংস্থান ছিল সেই দর্শনের মূল ভিত্তি। 1991 সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশটির বেগম খালেদা জিয়ার সরকারের প্রথম বাজেট অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের উপস্থাপনায় বাংলাদেশের অর্থনীতিকে উদারীকরণ, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ও আধুনিক রাজস্ব ব্যবস্থার পথে এগিয়ে নিয়ে যায়। সেই সময়ে যুগান্তকারী কিছু কর্মসূচি দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করে। মাননীয় স্পিকার, এই 2026 সালে 11 জুন বাংলাদেশের রাজনীতির নতুন এক অধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রথম বাজেট উপস্থাপন করেছেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি মনে করি এটি কেবল একটি বার্ষিক আয় ব্যয়ের হিসাব নয়, বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উৎপাদনমুখী অর্থনীতি, দেশনীতি বেগম খালেদা জিয়ার সংস্কারমুখী উন্নয়ন দর্শন এবং একটি আধুনিক সমৃদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রায় 19,000 কোটি টাকার বাজেট থেকে শুরু করে দেশনীতি বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের 15,584 কোটি টাকার বাজেট এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 9,38,000 কোটি টাকার বাজেট, এটি শুধু সংখ্যায় বৃদ্ধি নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ, মানুষের আকাঙ্ক্ষা, জাতীয় সক্ষমতা একটি দীর্ঘ অভিযাত্রার প্রতিফলন। আমাদের প্রত্যাশা, এই বাজেটের প্রবৃত্তির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখবে, বিনিয়োগ বাড়াবে এবং দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের কার্যকরী ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, এবারে বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। রাজস্ব আদায়ের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 3,16,000 কোটি টাকা। আমি বিশেষভাবে লক্ষ্য করছি উন্নয়ন ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরিচালনা ব্যয়ের পাশাপাশি উৎপাদনশীল খাতে বিনিয়োগের বৃদ্ধি এই প্রচেষ্টার ভবিষ্যৎমুখী একটি সিদ্ধান্ত। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিকে বিষয়ের সর্বমহলের দৃষ্টি আকর্ষণের সিদ্ধান্ত। একটি আধুনিক উৎপাদনশীল শিক্ষা ব্যবস্থা শুধু ভালো শিক্ষার্থী গড়ে তোলে না, একটি আলোকিত সমাজ গড়ে তোলে। মাননীয় স্পিকার, এবারের বাজেট সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগে নেওয়া হয়েছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। একটি কল্যাণমুখী রাষ্ট্র দায়িত্ব শুধু প্রবৃত্তি অর্জন করা নয়, বরং সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি জনগণের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, একটি বাজেটের সফলতা তখনই আসে যখন উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যায়।
যখন কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান তখন অর্থনীতি শক্তিশালী হয়। যখন একজন ক্ষুদ্র উদ্যোক্তা সহজ শর্তে ব্যবসা শুরু করতে পারেন তখন কর্মসংস্থান তৈরি হয়। যখন একজন শিক্ষার্থী আধুনিক শিক্ষার সুযোগ পায় তখন দেশের ভবিষ্যৎ শক্তিশালী হয়। যখন একজন রোগী উন্নত স্বাস্থ্যসেবা পান তখন পরিবার নিরাপত্তা পায়। যখন একটি নতুন সড়ক, সেতু, পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে তখন শুধু যোগাযোগ বাড়ে না, ব্যবসা বাণিজ্য, শিল্প বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়। আমি মনে করি এবারে বাজেট এই সমন্বিত উন্নয়নের চিন্তার প্রতিফলন হয়েছে। মাননীয় স্পিকার, আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করছি নতুন উদ্যোক্তা সৃষ্টি, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তার উৎসাহিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোক্তা উন্নয়ন, এসএমই সহায়তা, সৃজনশীল অর্থনীতি, কর্মকাণ্ডে বিনিয়োগ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আমরা আশা করি। আজকের পৃথিবীতে একটি ভালো ধারণা একটি বড় শিল্প প্রতিষ্ঠানের জন্ম দিতে পারে। তাই মেধা, দক্ষতা, উদ্ভাবনে বিনিয়োগেই আগামী দিনের অর্থনীতির ভিত্তি। মাননীয় স্পিকার, বাজেট শুধু অর্থনীতির দলিল নয়, একটি দেশের চরিত্রের আয়না। একটি রাষ্ট্র কাকে অগ্রাধিকার দিচ্ছে, কাদের স্বপ্নকে গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যৎকে কিভাবে দেখতে চায় তার সবচেয়ে বড় উত্তর লুকিয়ে আছে জাতীয় বাজেটে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এদেশ গড়ার আসর মাস্টার প্ল্যান এই বাজেটে প্রতিফলন হয়েছে। মাননীয় স্পিকার, একটি বাজেটের সফলতা শুধু কত টাকা ব্যয় হলো তা দিয়ে নির্ধারণ হয় না। একটি বাজেটের সফলতা নির্ধারণ হয় কত মানুষের জীবনে নতুন সুযোগ সৃষ্টি হলো, কত মানুষের কষ্ট লাঘব হলো এবং ভবিষ্যতের জন্য কতটা শক্ত ভিত্তি নির্মাণ করা হলো তার মাধ্যমে। আমি বিশ্বাস করি 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি। ধন্যবাদ মাননীয় সদস্য। ঠিক আছে, দেওয়া হলো 2 মিনিট। ধন্যবাদ। আমি বিশ্বাস করি 2026-2027 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, মানব সম্পদ উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল, উন্নত বাংলাদেশ গঠনের ক্ষেত্রে গুরুত্ব ভূমিকা রাখবে। আমি আবারও বাজেটের সাথে সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি উক্তি, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু কথা বলি। আপনারা জানেন ঢাকা 18 আসন 14টি ওয়ার্ড নিয়ে গঠিত। সেখানে একটি ওয়ার্ড শুধু আধুনিকতা ছোঁয়া পেয়েছে, বাকি 11টি ওয়ার্ড আমাদের আধুনিকতা কোনো ছোঁয়াই নেই। 2017 সনে সেই ওয়ার্ডগুলো আমাদের ইউনিয়ন কাউন্সিল থেকে সিটি কর্পোরেশনে এসেছে, কিন্তু আমরা সিটি কর্পোরেশনে এমপি হয়ে মহাবিপদে পড়েছি। আমরা সিটি কর্পোরেশন ছাড়া অন্যান্য কোনো সংস্থার সাহায্য সহযোগিতা পাই না, অর্থাৎ উন্নয়ন কাঠামোতে যেই সংস্থাগুলো কাজ করে সেগুলো আমরা পাই না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমরা ঢাকা সিটি কর্পোরেশনে যারা এমপি জনগণ যাদেরকে এমপি বানিয়েছে, আপনি যাদেরকে নমিনেশন দিয়েছেন, তারা যাতে এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারে সেদিকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি যানজট নিরসনের জন্য গতকালকে একটি প্রস্তাবনা রেখেছেন, একটি নির্দেশনা দিয়েছেন যে ঢাকা শহরে যত বাস স্টপগুলো আছে, ইন্টার ডিস্ট্রিক্টে যত বাস ঢাকাতে ঢোকে সেগুলো ঢাকা ঢুকতে পারবে না, তাদের বাস স্ট্যান্ডগুলো বাহির হবে। সেজন্য আমি আমার আসনের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। সেটা হলো মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে বরাদ্দ দেওয়া হয়েছে, আমরা যখন পুলিশকে বলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য, সন্ত্রাস নিয়ন্ত্রণ করার জন্য, কৃষকগণ নিয়ন্ত্রণ করার জন্য, তখন থানার ওসিরা বলে, ডিসিরা বলে যে আমাদের যাতায়াতের জন্য গাড়ি নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, দয়া করে জি, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন গাইবান্ধা 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, রব্বুল আলামিন আজকে দ্বিতীয় দিন সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন।
আমি 91 থেকে 5বার বিগত সংসদ নির্বাচন করে এবার পঞ্চমবারে নির্বাচিত হয়েছি এবং বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে ওই এলাকার জামাত ইসলামী বিএনপির কোনো এমপি ছিল না। এলাকার এই জন্য উন্নয়ন হয়নি। মাননীয় স্পিকার, জনগণ এবার বড় প্রত্যাশা করেছেন, বড় আশা করছেন, এলাকার উন্নয়নের জন্য তারা চেয়ে আছেন। আজকে যে বাজেট আলোচনা, অনেক বড় বাজেট হয়েছে। আমি শুধু এতটুকু বলবো, আমাদের বিরোধী দলের নেতার বক্তব্য হলো বাজেট থেকে শুরু করে যে কোনো বিষয়ের জনগণের স্বার্থ যেখানে জড়িত আছে সেখানে আমরা তার পক্ষে থাকব, জনগণের স্বার্থ বিরোধী হলে আমরা তার বিরোধিতা করব। এই চিন্তা চেতনা নেই আমরা আজকে সংসদে কথা বলছি। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে স্বাস্থ্য খাতে 69,402 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এমনইভাবে ফ্যাসিস্ট সরকারের আমলে আমি তখন কারাগারে ছিলাম, আমি খোঁজ পেয়েছি তখন ওখান থেকেই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছাদ ঢালাই হচ্ছে রড বাদ দিয়ে, বাঁশ দিয়ে। এই দীর্ঘ এত বড় বাজেট এবার যে আমাদের হয়েছে, আসলে কি এই বাজেটের টাকা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কি লুটপাট হবে না প্রকৃতপক্ষে কাজ হবে? এটাই জনগণ প্রত্যাশা করছে, জনগণ এটাই আশা করে। আজকে সংসদে আমি সেই আশা করি যাতে করে বিগত ফ্যাসিস্ট সরকারের মতন এবারের বাজেটের টাকা লুটপাট না হয়। সম্মানিত মাননীয় স্পিকার, আমি বলতে চাই পলাশবাড়ি সাদুল্লাপুর আমার নির্বাচনী এলাকার হাসপাতাল দুটির দৃশ্য অত্যন্ত করুণ। এই উপজেলা দুটির কমিউনিটি যে সেন্টারগুলি আছে, এখানে ডাক্তার নিয়মিত নেই, সেখানে চিকিৎসা নেই, ঔষধ নেই, ঘর দরজা বেহাল অবস্থায় পড়ে আছে। জনগণ এগুলির সংস্কার দেখতে চায়। আমি সাদুল্লাপুরের জন্য জোর দাবি জানাচ্ছি। পার্শ্ববর্তী গাইবান্ধা সদরে পৌরসভা আছে, সুন্দরগঞ্জ আছে, পীরগঞ্জ আছে, পলাশবাড়ি আছে, কিন্তু সাদুল্লাপুরের মাঝখানে তার কোনো পৌরসভা নেই। পৌরসভা না থাকার কারণে এখানে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে। মাননীয় স্পিকার, আমি আজকে এই সংসদে জোর দাবি জানাচ্ছি যে খুব তাড়াতাড়ি যাতে সাদুল্লাপুরের পৌরসভাটা হয়। জনগণ অনেক আশা করে বসে আছেন। মাননীয় স্পিকার, এর সঙ্গে আমি দিনাজপুরের ঘোড়াঘাট থেকে শুরু করে যে রাস্তাটা পলাশবাড়ির মাঝ দিয়ে গাইবান্ধা চলে গিয়েছে, এই রাস্তাটা 4 লাইন হওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এর সঙ্গে আমি যেহেতু শিক্ষকতা করেছি 41 বছর, একটি ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি, আজকে শিক্ষকের দিক তাকানো যাচ্ছে না। তারা আন্দোলনে নেমেছে, তারা ঝড় বৃষ্টি রোদের মধ্যে তারা বেতনের জন্য তারা আজও ময়দানে আছে। স্কুল আছে, কলেজ আছে, ইফতারি মাদ্রাসাগুলি আছে। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে নিবেদন করব, আসুন শিক্ষক দিক তাকায়ে তাদের এমপিও ভুক্তর আমরা ব্যবস্থা করে দেই। এরপরে আমি আর একটি বিশেষভাবে কথা বলতে চাই। আমাদের এই যমুনা সেতুর যে ব্রিজ হওয়ার পরিকল্পনা হয়েছে, এটা যাতে করে বালাসী ঘাটেই এই ব্রিজটা হয়, তাহলে উত্তরবঙ্গের কয়েকটি জেলা আমরা উপকৃত হব। আজকে এই মহান সংসদে আমি এই দাবি পেশ করছি। সম্মানিত মাননীয় স্পিকার, আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই। সবচেয়ে নিম্নমানের চাকরি কর্মচারী হলো গ্রাম্য পুলিশ। এদের বেতন ভাতা কত? এদের কয়েক ঘন্টা কর্ম করে এরা? একটু বার কি আমরা তাকিয়ে দেখি না এদের দিকে? এরা কিভাবে চলে? এরা রাতে ডিউটি করে, দিনে করে, চেয়ারম্যান ডাকলে যায়, মেম্বার ডাকলে যায়, থানা ডাকলে যায়, সব জায়গাতে এরা যায়, কিন্তু এদের বেতন কত? আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টা আমাদের এই গরিবদের দিকে তাকায়া তাদের একটু বেতন। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কিশোরগঞ্জ 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম। জনাব শরীফুল আলম, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমি তো জানি না, আমাকে ইনফর্ম করেন আজকে। মাননীয় সদস্য, আমাকে স্লিপ পাঠানো হয়েছে মাননীয় চিফ হুইপ বা হুইপের কাছ থেকে। সো আপনি যদি না রাখতে চান অন্য কেউ আসবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, যেহেতু আপনি সময় দিয়েছেন আমি বলে ফেলছি। জি, অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবারের বাজেট আমাদের দেশের মানুষের গণতান্ত্রিক যে অগ্রযাত্রার একটি কাঙ্ক্ষিত নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে দেশের মানুষ ভোট দিয়ে অনেক দিন পর অনেক রক্তের দামে অনেক চড়া মূল্যে অর্জিত এই গণতন্ত্র এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর আমাদের এই সরকারের প্রায় 4 মাসের মাথায় আমাদের এই বাজেট দিতে হয়েছে। আমি প্রথমে আমার বক্তব্যের শুরুতে পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জনগণের ভোটে নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী এবারের যে বাজেট উপস্থাপন করেছেন, স্বাধীনতার পর অনেক বাজেট আমরা দেখেছি। আমাদের বিএনপি সরকারেরও অনেক বাজেট দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এই পার্লামেন্টে। আমরা আজকে গর্ব করে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী যেদিন বাংলাদেশে পদার্পণ করেছিলেন, যেদিন ঢাকার সবচেয়ে বড় রাজপথ 300 ফিটে জনগণের লাখো জনতার সমাবেশে উনি যেভাবে মানুষের সামনে বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আজকে তার একটি বাস্তব প্রমাণ এবং বাস্তব একটা দৃশ্যমান এই আই হ্যাভ এ প্ল্যানের যে পরিকল্পনা উনি বলেছেন, এটা সফল বাস্তবায়ন আমরা যেমনিভাবে এই 4 মাসের সরকারের মাথায় আমরা দেখেছি। উনি বাজেট ঘোষণার পূর্বেই ওনার পরিকল্পনার যে দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ্য করেছি, সেগুলো আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন কর্মকাণ্ডে কর্মসূচিতে যেমনিভাবে দেখছি এবং দেখাচ্ছি সরকারের পক্ষ থেকে, এটার প্রমাণ আমরা বাজেটেও প্রতিফলন দেখেছি। আজকে আমি বলতে চাই, আমরা গর্ব করে বলে থাকি, আজকে যে বাজেট ঘোষণা হয়েছে জাতীয়তাবাদী দলের সরকার। এমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন আমাদের নেতা প্রয়াত রাষ্ট্রপতি উনি যখন বাজেট ঘোষণা করেছেন, সেই বাজেট এবং সেই বাজেটের পরবর্তী রাষ্ট্র পরিচালনার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, স্বাধীনতার পরে যত সরকার এসেছে সেই 3.5 বছরের শাসনামলকেও বাংলাদেশের একটি স্বর্ণযুগ বলা হয়ে থাকে। আজকে তার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী যতবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দুনিয়াতে না, উনি যতবার বাজেট দিয়েছেন, প্রত্যেকটা সময় এই বাজেট জনগণের জন্য বাজেট হয়েছে। জনগণ অত্যন্ত আনন্দ চিত্তে গ্রহণ করেছে, আমরা তার সফল বাস্তবায়ন দেখেছি। আজকে এই বাজেট ঘোষণার পর আমরা কি দেখলাম প্রতিক্রিয়ায়? আজকে সাধারণ জনগণ বলেন আর যেখানেই যায় ব্যবসায়ী বলেন, প্রতিটা সেক্টরে যেভাবে এই বাজেটকে স্বাগত জানিয়েছে, অতীতের ইতিহাস পর্যালোচনা করে কখনো আমরা দেখি নাই বাজেটকে এভাবে জনগণ গ্রহণ করতে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গত 2 দিন যাবৎ বাজার দ্রব্যমূল্য আমরা দেখার জন্য আমি ওনার নির্দেশে বিভিন্ন বাজারে গিয়েছি, বিভিন্ন জায়গায় দেখেছি। 2-1টা পত্রপত্রিকা অনেক জায়গায় কিছু কথা বলা হয়েছে, কিন্তু বাস্তব চিত্র হলো মানুষ অত্যন্ত খুশি। আজকে অনেক জায়গায় অনেকে অনেক কথা বলেন বাজেট নিয়ে, বিশেষ করে আমার বিপক্ষ বন্ধুরা বিভিন্ন বক্তৃতা বিভিন্ন বিবৃতিতে বাজেটের বিরুদ্ধে অনেক কথা বলছেন। আজকে আমরা দেখলাম কি, আমরা এই বাজেটে যে কথা আমরা বলেছি, আজকে সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক সকল ক্ষেত্রে যেই ধরনের করের ছাড় দেওয়া হয়েছে, বিশেষ করে শিল্পায়নের ক্ষেত্রে দেশীয় শিল্পকে সমৃদ্ধ করার জন্য যেভাবে উৎসকর, এআইটি সহ বিভিন্ন ধরনের ট্যাক্সের রিলিফ দেওয়া হয়েছে, আজকে আমি মনে করি বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে, দেশীয় শিল্পকে মজবুত করার ক্ষেত্রে এই বাজেট একটা সফল এবং সুন্দর ভূমিকা রাখবে। আজকে সামাজিক যে অর্থনীতি সেটাকে মজবুত করার জন্য আজকে যেমনিভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড,
ওলামায়ে কেরাম সহ ধর্মীয় বিশেষ ব্যক্তিত্ব সহ খাল কাটা কর্মসূচি সহ সর্বক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অবকাঠামোকে মজবুত করার জন্য যেই কথা বলা হয়েছিল সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বাজেটে আমরা আজকে লক্ষ্য করলাম অনেক বরাদ্দ রাখা হয়েছে। আজকে তাই বলতে চাই, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আমরা আসুন, এই বাজেটকে দেশবাসী গ্রহণ করেছে। আজকে আমরা পার্লামেন্টে একরকম কথা বলবো, রাষ্ট্রপতিকে বাজেটকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলে থাকেন। তাই আজকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের সামনে যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্টকে বাস্তবায়ন করার জন্য 9,38,000 কোটি টাকার যে বাজেট জনগণের সামনে দিয়েছেন, অতীত রেকর্ড হলো যে বাজেট বিএনপি দিয়েছে প্রত্যেকটি বাজেট সফলভাবে বাস্তবায়ন করেছে। এবারও ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেট বাস্তবায়ন হবে এবং মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, এই হাজারো মানুষের রক্তের দামে কেনা এই মূল্যবান এই গণতন্ত্র, এই অর্থনীতি, এই দেশকে আমরা মজবুত করার যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ সেটা সফল করব। সেটা আজকে আমরা 4 মাসের মাথায় বলতে চাই না, আমরা সময় মতো আমরা দেশবাসী যেমনিভাবে সমৃদ্ধ করেছেন আপনারা। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, প্রস্তুতি ছাড়া যেভাবে টেবিল চাপড়ানো রিসিভ করছেন, প্রস্তুতি থাকলে কি হতো আল্লাহ জানেন। আরো 4 মিনিট দেওয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, আজকে আমরা কিছু কিছু জায়গায় দেখলাম অনেকেই বলছেন যে কিছু দাম বৃদ্ধি হয়েছে। সিগারেটের দাম যদি বৃদ্ধি হয়, নেশাগ্রস্ত দ্রব্যের দাম যদি বৃদ্ধি হয়, এটা নিয়ে যদি কেউ কথা বলেন, আমি জানি না কার স্বার্থে ওনারা কথা বলেন। হার্টের রিং পরানো, স্ট্যান্টিং করানোর যদি ট্যাক্স কমানো হয়, ডায়ালিসিস করার ইনস্ট্রুমেন্টের জন্য যদি ট্যাক্স কমানো হয়, মেডিকেল ইকুইপমেন্ট, দেশীয় সাইকেল ফ্যাক্টরি, দেশীয় বিভিন্ন শিল্প খাতের যদি কাঁচামাল আমদানি করার ট্যাক্স কমানো হয়, সেই জায়গায় আমরা অ্যাপ্রিসিয়েট করি না, অত্যন্ত দুঃখজনক। আমরা লক্ষ্য করি কি, আমরা যেখানে আগামী 1 বছরের মধ্যে 42 লক্ষ ফ্যামিলিকে আমরা ফ্যামিলি কার্ড দেব, আমরা যেখানে বলছি আগামী 1 বছরের মধ্যে আমরা 40 লক্ষ কৃষককে কৃষি কার্ড দেব, প্রবাসীদেরকে আমরা প্রবাসী কার্ড দেব, আমরা হেলথ কার্ড দেব, আমরা ওলামায়ে কেরামদেরকে ভাতা দেব, আমরা অবহেলিত জনগোষ্ঠীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব, আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব। এই কথাগুলো যখন বাজেটে আমরা বলি, তখন সেই কথায় আমরা অ্যাপ্রিসিয়েশন পাই না, আমরা কোনো ধন্যবাদ পাই না, আমরা শুধু তিরস্কার পাই। আজকে তাই আমরা বলতে চাই, সমালোচনা যারা করেন সমালোচনা আমরা গ্রহণ করব, কিন্তু বাস্তব ভিত্তিক কথা বলে আসুন আমরা এই বাংলাদেশের মানুষের জন্য যে আগামীর ভবিষ্যৎ রচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন, এই স্বপ্ন 4 মাসের মাথায় যদি আপনারা বলেন ধাক্কা মেরে ফেলে দিবেন, আপনারা সহ্য করবেন না আর সময় দিবেন না, এটা মনে যৌক্তিক কোনো কথা নয়, এটা কোনো যৌক্তিক সময় নয়। আপনারা অপেক্ষা করুন। আমরা তাই বলতে চাই, জনগণ যেভাবে আমাদেরকে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আপনারাও পার্লামেন্ট মেম্বার হয়েছেন, আপনারা আপনাদের যৌক্তিক ভূমিকা পার্লামেন্টে রাখবেন আমরা আশা করি। একটা বাজেটে 100% কখনো কোনো মানুষকে সন্তুষ্ট করা যায় না, পৃথিবীতে কাউকে 100% মানুষকে সন্তুষ্ট করা যায় না। অতএব আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আমরা চাই এদেশের মানুষের দীর্ঘদিনের যে স্বৈরাচারী মনোভাব, ফ্যাসিস্ট যে অত্যাচার, জুলুম, নির্যাতনে এদেশের অর্থনীতি, এদেশের প্রাতিষ্ঠানিক যে অবকাঠামোর যে ধ্বংসযজ্ঞ, এখান থেকে বাংলাদেশকে আমরা উপরে তুলে ধরতে চাই। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশনের কথা বলেছেন, যে পরিকল্পনার কথা বলেছেন, তার মাধ্যমে যে উনি অত্যন্ত বিচক্ষণতার সহিত অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট দিয়েছেন, আমি মনে করি এদেশের মানুষের সকলের প্রত্যাশার জায়গায় উনি যে পরিকল্পনার কথা বলেছেন সেটা দৃশ্যমান বাস্তবায়ন হলো আজকের এই বাজেট। তাই আমি মনে করি এই বাজেট বাস্তবায়নের জন্য শুধু সরকার নয়, বিরোধী দলের সহযোগিতা আমরা আশা করি। আমরা সবাইকে নিয়ে আগামী দিনে এই বাজেটের বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করতে চাই। আজকে আমি আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 6 ভৈরব কুলাচের জনগণ, হয়তোবা আমি জানি না আমার জনগণ কতজন দেখতে পাচ্ছে, আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আমি আপনার কর্মী। আমি গত রাষ্ট্রপতির ভাষণের উপর যখন কথা বলছিলাম, অনেক কথা বলতে গিয়ে আমি এলাকার কথা বলতে পারি নাই। আমি তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী শুধু আপনাকে এতটুকুই বলবো, আমি কিশোরগঞ্জ 6 নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত এদেশের জনগণের ভোটে প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। আপনার হাতে আমি তৈরি, আমার এলাকার দাবির কোনো কথা আমি বলবো না। আপনি সব জানেন
মাননীয় প্রধানমন্ত্রী, শুধু আপনার কাছে অনুরোধ, 5 বার নমিনেশন দিয়েছেন দল থেকে, সে ভোটের অধিকার না থাকার কারণে আমি বিজয়ী হতে পারি নাই। আজকে আমার নির্বাচনী এলাকার মানুষের স্বার্থে আমি বলতে চাই, আমার জন্য আপনি খেয়াল রাখবেন, আমার এলাকার উন্নয়নের জন্য একটু খেয়াল রাখবেন, এই কথাটুকু আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় অনেক সিনিয়র, আমার অনেক সমবয়সী অনেকে আছেন, আমরা প্রত্যেক মিনিস্ট্রি মন্ত্রী মহোদয়ের কাছে নিবেদন, আমি একজন রাজপুতের পরীক্ষিত কর্মী, প্রত্যেকটা মন্ত্রী মন্ত্রণালয় মহোদয়ের কাছে আমি নিবেদন, আমার এলাকার প্রতি একটু সুদৃষ্টি রাখবেন আপনারা। এই কথা শুধু বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দোয়া করবেন, আমরা আপনার ক্যাবিনেটের যারা আছি, আমরা যারা সংসদ সদস্য আছি, আপনার সাথে ঐক্যবদ্ধ। জি, ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আলোচনায় অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদে বাজেট অধিবেশন 2026-27 অর্থবর্ষের আলোচনায় আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহ পাকের নিকট অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্রের মা, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার্থে যিনি সবসময় ভূমিকা রেখেছেন, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই মহান সংসদে ধন্যবাদ জানাচ্ছি, যিনি ইতিমধ্যে তার কর্মদক্ষতা এবং ভালোবাসা, আন্তরিকতার মাধ্যমে বাংলাদেশের জনগণের হৃদয়ের অঙ্কুরে স্থান করে নিয়েছেন এবং যিনি নিরলসভাবে বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, সেই মহান নেতা বিএনপির চেয়ারম্যান, আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানকে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে এবং নির্দেশনায় একটি জনকল্যাণকর বাজেট উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, বিএনপি সরকার এমন একটি বাজেট 2026-27 অর্থ বছরে উপহার দিয়েছেন, যেরকম একটি বাজেটের জন্য দীর্ঘদিন এদেশের আপামর জনসাধারণ গণতান্ত্রিক আন্দোলন করেছে, তাদের অধিকার রক্ষার আন্দোলন করেছে। যেমনটি চেয়েছিল এ বাজেটে আশা করি ঠিক তেমনটি পেয়েছেন। মাননীয় স্পিকার, আমি বলতে চাই এবারের বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি যুগান্তকারী বাজেট উপহার দেওয়া হয়েছে, যাহা দীর্ঘদিনের বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল। মাননীয় স্পিকার, এবারের বাজেট নিয়ে আমি যদি বলতে চাই, আমার বলা কিন্তু শেষ হবে না, সেই পরিমাণ সময় আমি পাবো না, আমি জানি। তারপরে বলতে চাই, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ব্যাপক বরাদ্দ দেওয়া হয়েছে, যেই বরাদ্দর কারণে শিশু, নারী সহ বাংলাদেশের আপামর জনসাধারণের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক স্বার্থ রক্ষা হবে, স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে ইনশাল্লাহ। এবারের বাজেটে শিক্ষা খাতে আপনি দেখবেন, আমরা সবাই দেখেছি ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা খাতে যুগান্তরকারী বাজেট দেওয়া হয়েছে, যে বাজেটে শিক্ষার অনেক ডেভেলপমেন্ট হবে। নারীদের ক্ষেত্রেও অনেক ভূমিকা রাখা হয়েছে এবারের বাজেটে। নারীদের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি নারী শিক্ষায় অনেক ভূমিকা রাখবে। আমাদের প্রাইমারি শিক্ষার্থীদের জন্য ড্রেস, টিফিন সহ স্কুল ব্যাগ থেকে ধরে সামগ্রিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেটা আমাদের প্রাইমারি শিক্ষার্থীর উৎসাহ উদ্দীপনা বাড়াতে
অনেকটি কাজ করবে, অনেকাংশেই কাজ করবে, আমি সেটা মনে করছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে বলতে চাই, আমাদের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এবারে বেশ কিছু চেঞ্জ আনা হয়েছে। এবারের বাজেট আপনি দেখেছেন, আমাদের ক্ষুদ্র মাঝারি শ্রেণীর বিজ্ঞান প্রযুক্তি নির্ভর আইসিটি ব্যবসায়ীদের জন্য, বিভিন্ন স্টার্টআপ এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য অলমোস্ট 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমি মনে করি যেটা এদেশের অর্থনীতির জন্য বিশাল ভূমিকা রাখতে পারবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আমাদের বিরোধী দলীয় ভাইয়েরা, আমাদের বন্ধুরা, মাননীয় বন্ধুরা অনেক ক্ষেত্রেই শুধু আলোচনা সমালোচনা করে উল্টাপাল্টা কথা বলে এখানে সংঘর্ষ তৈরি করে কোনো লাভ নাই। আমি মনে করি করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই উক্তিটি বরাবর বলেছে, এবারের বাজেটে কিন্তু তার ফলশ্রুতি ঘটেছে, আপনারা দেখেছেন। এবং কিছুক্ষণ আগেও আমাদের একজন বিরোধী দলীয় মাননীয় বন্ধু বললেন করব কাজ গর্ব দেশ, এই বিষয়টি নিয়ে কথা বললেন। কিন্তু আপনারা আমার মনে হয় দেখছেন কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী নির্ভীকভাবে দেশের জন্য কাজ করছেন, দেশের জনকল্যাণে কাজ করছেন। এবং এবারের বাজেট কিন্তু তার একটি দলিল। আপনারা যদি টোটাল বাজেটটি ভালোভাবে পড়ে দেখেন, আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন এবারের বাজেটটি কীরকম একটি যুগান্তকারী বাজেট। আমি মনে করি আমরা নিজেদের মধ্যে এভাবে যদি দ্বন্দ্ব সংঘাত করতে থাকি তাহলে কিন্তু দেশের উন্নয়ন করা টাফ। বরঞ্চ আমরা সেদিকে না গিয়ে আমরা সবাই মিলে একসাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমৃদ্ধশীল, একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি, তাহলে সেটা বাংলাদেশের জন্য ভালো হবে, এদেশের জনগণও সেটা ভালোভাবে নিবে। আমি দেখেছি এখানে জি মাননীয় সদস্য, আপনাকে আর 3 মিনিট বাড়ানো হলো, 3 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন, আমার সেদিকে যখন লক্ষ্য করি তখন আমার কিন্তু মনে হয় আমি যে 17 বছরে গণতান্ত্রিক আন্দোলন করেছি, রাজপথে থেকেছি, জেল খেটেছি, আমার পরিবার হ্যারাসমেন্ট হয়েছে, কিন্তু আমার এখন মনে হয় যে আমি একজন যোগ্য নেতার সার্থক কর্মী, আমি একজন ইমানদার নেতার ইমানদার কর্মী। আমি বিগত সময় কাজ করেছি এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা, আমার অভিভাবক, তিনি যে বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন, সেই কাজের দক্ষতা এবং সেই কাজের স্টাইল প্রমাণ করছে। এবং আমি মন থেকে আজকে অনেক গর্বিত এবং আমি আনন্দ আপ্লুত যে আমি এমন একজন নেতার কর্মী। আমি এরকম একজন নেতার কর্মী হতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বিগত সময় কাজ করেছি, আপনি আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন, যার জন্য কাজ করে আজকে এই মহান সংসদে আমি আসতে পেরেছি, এখানে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আসলে আমি মাননীয় প্রধানমন্ত্রী যে কাজের স্টাইল, এই কাজের স্টাইল দেখে আমার মাঝে মাঝে রবীন্দ্রনাথের একটি উক্তি আমার মনে হয়, করতে চাই চিত্ত যথা বয়শূন্য, উচ্চ যথা শির। ঠিক একইভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দোয়া চাই। আমি ইতিপূর্বে কথা বলেছি, আমি আমার 2500 নিয়ে তেমন কথা বলতে পারিনি। আমি নারায়ণগঞ্জ 2 2500 থেকে নির্বাচিত হয়েছি। 2500 বিগত সময় অনেক কাজ হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো কাজই হয় নাই, শুধু বিল হয়েছে, টাকা চুরি করেছে। 2500 অনেকটা অবহেলিত এলাকা। আপনি আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি আপনার দোয়ায় আমি 2500 থেকে পাশ করে এসেছি, নির্বাচিত হয়ে এসেছি। আমি যেন এই অবহেলিত 2500-কে প্রপারলি গড়ে তুলতে পারি, তার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনি আমাকে সেই সুযোগটি করে দিবেন। আপনি যেরকম বাংলাদেশ গড়তে চান, আমি যেন আপনার দোয়া নিয়ে সেরকম একটি 2500 গড়ে তুলতে পারি। আমি পরিশেষে আবারও দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশের এখন যেরকম ভঙ্গুর অর্থনীতি, এই বিগত ফ্যাসিস্ট সরকার যে অবস্থায় দেশকে রেখে গিয়েছে, তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী এরকম একটি যুগান্তকারী বাজেট উপহার দেয়। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন জনাবা বিলকিস ইসলাম। জনাবা বিলকিস ইসলাম, আসন সংখ্যা 307। মাননীয় সদস্য আপনি বসেন, আমরা তো একটা প্রসিডিংসে আছি, আপনি বসেন দয়া করে। বিলকিস ইসলাম, আপনি আপনার বক্তব্য শুরু করেন। বিসমিল্লাহির রহমানির আপনার রহিম। সময় 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি দ্বিতীয়বারের মতো এই সংসদে এসে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দেশের প্রধানমন্ত্রী আমার নেতা জনাব তারেক রহমানের কাছে। স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণার মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল। স্মরণ করছি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে 30শে ডিসেম্বর 2025-এ সমগ্র জাতি যখন তার অবনত হয়েছিল তাকে বিদায় দেওয়ার জন্য। আরও স্মরণ করছি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে এবং 17 বছর গুম খুনের শিকার হয়েছে সেই সকল পরিবারকে। আরও শ্রদ্ধার সহ স্মরণ করছি জুলাই যোদ্ধাদেরকে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আজকে আমরা এখানে বাজেট আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। এই বাজেটে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। অনেকে বলতে চাচ্ছে এটি উচ্চাভিলাষী বাজেট। আমি যদি উচ্চ স্বপ্নই না দেখি তাহলে বাংলাদেশকে বিশ্বের কিভাবে তুলে ধরব? স্বপ্ন তো আমাকে দেখতেই হবে, তারপরে সেটিকে আমি প্রণয়ন করব, সেটাকে আমি বাস্তবায়ন করব। আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী দেশের মাটিতে পা দিয়েই বলেছিলেন যে আমার একটি স্বপ্ন আছে, আমার একটি প্ল্যান আছে, সেটি হলো সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশকে বিশ্বের মাথায় উঁচু করে দাঁড়ানোর সেই স্বপ্ন। মাননীয় স্পিকার, আগে শুনতাম মোটা চাল, মোটা ভাত, মোটা কাপড়, এটি যথেষ্ট, কিন্তু না, এই বাজেটে আমরা দেখেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে 60টি দ্রব্যের উপরে কর না দিয়ে, কর হ্রাস করে আজকে প্রতিদিনের যে চাহিদা জনগণের, সেটিকে আজকে একটি সুখকর জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা প্রতিবারই জানি বাজেটের পরে মিছিল হয়, এই বাজেট জনবান্ধব নয়, এই বাজেট মানুষ মারার বাজেট, কিন্তু আজকে এটি প্রমাণিত যে এটি মানুষ মারার বাজেট না। আমরা যে বক্তৃতার আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট বক্তৃতার বইটি দিয়েছেন, সেখানে আমরা দেখতে পাই গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। এটাই প্রমাণ করে যে এই বাজেট একটি জনবান্ধব বাজেট। আমরা জানি যে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যে ইস্তেহার দিয়েছিলেন, সেই ইস্তেহার অনুযায়ী মাত্র 1 মাসের মাথায় ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে। আজকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সব প্রতিটি ঘরে ঘরে সুখের হাতছানি দিচ্ছে। এটি হয়তো অনেকেরই সহ্য হচ্ছে না, অনেকেই ফ্যামিলি কার্ড বুঝতে পারে না। আমরা জানি এসব কার্ড কাদের মাধ্যমে বিতরণ হচ্ছে? প্রশাসনের মাধ্যমে। এখানে দলীয় কোনো কর্মী এখানে সম্পৃক্ততা নাই। এটাই প্রমাণ করে এই সরকার এবং আমার প্রধানমন্ত্রী একটি নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ প্রধানমন্ত্রী। আজকে আমাদের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য, আমরা জানি অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা। স্বাস্থ্যের যে ভঙ্গুর অবস্থা, সেখান থেকে আজকে আমাদেরকে স্বাস্থ্যকে তুলে নিয়ে আসতে হচ্ছে। আজকে স্বাস্থ্যে আমাদের নির্বাচনী যে ইস্তেহার ছিল, সে অনুযায়ী 5 বছরে ধাপে ধাপে জিডিপি 5% উন্নীত করার কথা বলা হয়েছে। আজকে কিডনি ডায়ালিসিস এবং হার্টের রিংয়ের জন্য, এছাড়া কঠিন কঠিন রোগের জন্য আজকে যে কর কমানো হয়েছে, তাতে কিন্তু স্বাস্থ্যসেবায় মানুষ উপকৃত হবে। একটিবারের জন্য আমরা শুনলাম না বিরোধী দলের কাছ থেকে যে এটি একটি বড় একটি পাওনা বাংলাদেশের মানুষের, যেটি আজকে আমাদের প্রধানমন্ত্রী এই বাজেটে উল্লেখ করেছেন। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়ার জন্য
হেলথ কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের শহরে কিন্তু আধুনিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা ও বাস্তবায়ন চলছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বিগত 17 বছরে সেই শিক্ষাকে যে মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। আজকে তাই এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল তরুণরা বাইরে বেরিয়ে গেছে, বিমুখ হয়ে গেছে, তাদেরকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। এই বাজেটে সেটিরও উল্লেখ আছে। মাননীয় স্পিকার, যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন বিএনপি। তার কারণ জি 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 জি, আপনার সময় আরো 2 মিনিট বৃদ্ধি করা হলো, ধন্যবাদ। একটু বেশি দেন মাননীয় স্পিকার। যেদিকে তাকাই সেদিকেই দেখি বিএনপি। আমরা জানি দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারীর হাতকে কর্মের হাতে পরিণত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলা বিষয়ক মন্ত্রণালয় তৈরি করেছিলেন। শুধু তাই নয়, আপনারা জানেন একটি স্বৈরাচার সরকার ছিল 17 বছর, যারা মুক্তিযুদ্ধকে বিক্রি করত, মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে তারা এগিয়ে যেত, কিন্তু তারাও কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেনি। সেটিও তৈরি করেছিল বেগম খালেদা জিয়া। প্রবাসীদের কল্যাণে যে মন্ত্রণালয়, সেটিও তৈরি করেছিল বেগম খালেদা জিয়া। সুতরাং এই বাজেটে সকল ক্ষেত্রেই বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, দুর্নীতি দমন কমিশন তৈরি করেছিল 2004 সালে বেগম খালেদা জিয়া। অথচ বিগত দিনে আমরা দেখেছি দুর্নীতি করার সম্প্রসারণের জন্য একটি অঘোষিত মন্ত্রণালয় ছিল এই স্বৈরাচারের আমলে। আজকে সেখান থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে চেষ্টা করছি। আজকে বিরোধী দলীয় যারা আছেন তাদেরকেও এই দেশ গঠনে সহযোগিতা করতে হবে। আমার সময় হয়তো কম, শুধু এটুকু বলতে চাই যে আজকে আমাদের আত্মমর্যাদাশীল সম্পন্ন প্রধানমন্ত্রীর কারণে আজকে বর্ডারে বিজিবি যে সাহস পাচ্ছে, পুশিং ঠেকাচ্ছে, তার জন্য তাদেরকে স্যালুট জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নিপুণ রায় চৌধুরী, আসন সংখ্যা 311। নিপুণ রায় চৌধুরী, আপনার সময় 7 মিনিট, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিগত 1.5 দশকের সীমাহীন দুর্নীতি, বৈষম্য ও অর্থনীতি অব্যবস্থাপনা অতিক্রম করে একটি কল্যাণমুখী বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে সাহসী রূপরেখা মাননীয় অর্থমন্ত্রী বাজেটে তুলে ধরেছেন, তার জন্য তিনি প্রশংসনীয় অবস্থানে প্রশংসা পাওয়ার যোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রণীত এই বাজেটের আকার 9.38 লক্ষ কোটি টাকা, যার মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3.16 লক্ষ কোটি টাকা। সমালোচকরা ঘাটতি নিয়ে কথা বলতেই পারে, কিন্তু একটা ভাঙা চাকা মেরামত করতে কিছু তো ব্যয় লাগবেই। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে বড় শক্তি এর বহুমাত্রিকতা। কন্টেন্ট নির্মাতা থেকে কৃষক, কর্মজীবী নারী থেকে প্রবাসী, শিক্ষার্থী থেকে রোগী, সমাজ ও অর্থনীতি প্রতিটি স্তরে মানুষের প্রয়োজন এতে স্থান পেয়েছে। আমাদের অর্থনীতি বদলেছে, কাজের সংজ্ঞাও বদলেছে। মাননীয় স্পিকার, একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করা তরুণের কাজকে কেউ কাজ মনে করতো না, কিন্তু এই বাজেট তাদের সেই মেধাকে বৈদেশিক মুদ্রা যে অর্জন করছে তার স্বীকৃতি দিয়েছে। সব ধরনের কন্টেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় করমুক্ত করা এবং ফ্রিল্যান্সারদের সেবার উপর বিদ্যমান 15% ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দিয়ে এই বাজেট স্পষ্ট করেছে ক্যামেরার সামনে দাঁড়ানো কিংবা ল্যাপটপের পিছনে তরুণ জাতীয় অর্থনীতির নির্মাতা। সংস্কৃতিও এই বাজেটে শুধু আবেগ এবং আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখেনি। বাদ্যযন্ত্র, চলচ্চিত্র নির্মাণের আধুনিক সরঞ্জাম, শুল্ক কমানো এবং সৃজনশীল অর্থনীতির জন্য তহবিল গঠনের উদ্যোগ প্রমাণ করে সংস্কৃতি এখন কর্মসংস্থান, উৎপাদন ও রপ্তানির একটি শক্তিশালী ক্ষেত্র।
মাননীয় স্পিকার, শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রান্তিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল সম্প্রসারণ, শ্রেণীকক্ষের প্রযুক্তির ব্যবহার এবং মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ প্রমাণ করে এই বাজেট শুধু আজকের ব্যয় নয়, আগামী প্রজন্মের সক্ষমতা বিনিয়োগ করেছে। মাননীয় স্পিকার, ক্ষুদ্র নারী উদ্যোক্তা এবং বিশেষ চাহিদা সম্পন্ন উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক লেনদেনের আয়কর মুক্ত সীমা 70 লাখ টাকা প্রস্তাব করা হয়েছে, যেখানে সাধারণ ক্ষেত্রে 50 লাখ ছিল। কারণ সমতা মানে সবাইকে এক জায়গায় দাঁড়া করানো নয়, যিনি বেশি বাধার মুখোমুখি হন তাকে এগিয়ে যাওয়ার বেশি সুযোগ দেয় এর প্রকৃতি অন্তর্ভুক্ত। মাননীয় স্পিকার, নারী নামে 41 লক্ষ ফ্যামিলি কার্ডের জন্য 14,500 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। এর উদ্যোগ পরিবারে নারীর অর্থনৈতিক কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করবে। শুধু প্রশংসা দিয়ে নারীর অর্থনৈতিক স্বাধীনতা আসে না, তার হাতে অর্থনৈতিক ক্ষমতা দিতে হয়। এই বাজেট বক্তৃতার মর্যাদা নয়, এ বাজেট অধিকার দিয়েছে। মাননীয় স্পিকার, আমি একজন ব্যাংকার হিসেবে কাজ করেছি, একজন আইনজীবী হিসেবেও কাজ করেছি। আমি একজন মা হয়ে সন্তানের দায়িত্ব পালন করেছি, সামলেছি সন্তানকে। তাই আমি জানি একজন কর্মজীবী নারী সকাল শুরু হওয়ার আগে একটি কর্মদিবস শেষ করে এবং অফিস থেকে ঘরে ফিরে যেয়ে আরেকটি কর্মদিবস শুরু করে। আমরা নির্বাচনের আগে একটি অভিনব তত্ত্ব শুনেছিলাম, যেখানে বলা হয়েছিল নারীর কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করে দিলেই নাকি নারীর উন্নয়ন হবে, আর বাকি 3 ঘন্টার মজুরি সরকার দেবে। মাননীয় স্পিকার, যারা নারীর হারানো 3 ঘন্টার মজুরির হিসাব এত যত্ন করে কষেছিলেন, তারা কি একবারও ভেবেছিলেন সেই অর্থ দিয়ে কতটি নিরাপদ ডে কেয়ার সেন্টার নির্মাণ করা যেত? নারীকে আগে বাড়ি পাঠানোর ঘড়ি যা তাদের হাতে ছিল, কিন্তু তাদের সন্তানকে নিরাপদ রাখার জন্য একটি নিরাপদ ঘরের নকশা কেন তারা করতে পারেনি? মাননীয় স্পিকার, সমস্যার শিকড় না কেটে শুধু ঘড়ির কাঁটা 3 ঘন্টা এগিয়ে দিলেই নারীর মুক্তি সম্পন্ন এরকম অভিনব তত্ত্ব সত্যিই বিরল। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে অঙ্গীকার করেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের অন্তর্ভুক্তি করে এই কর্মজীবী নারীদের জন্য তিনি স্থায়ী এবং কঠিন সমাধান নির্ণয় করেছেন এই বাজেটের মাধ্যমে। প্রথম পর্যায়ে 20টি, পরবর্তী পর্যায়ে 60টি আধুনিক ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি পিঙ্ক বাস সার্ভিস এবং কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, একটি রাজনীতি নারীকে বলে 3 ঘন্টা আগে বাড়ি ফিরে যাও, আর আমাদের রাজনীতি বলে তোমার সন্তান নিরাপদে থাকবে, তোমার যোগ্যতা এবং নিজের সময়ের উপর অধিকার নিয়ে কাজ করে যাও। মাননীয় স্পিকার, কর্মজীবী নারী কখনো করুণা চায় না, চায় পরিষ্কার সঠিক ব্যবস্থা। মাননীয় স্পিকার, মাসিক স্বাস্থ্য নিয়ে এই বাজেট বাস্তবতার দিকে তাকিয়েছে। স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে কর সুবিধা বহাল রাখা হয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই। কিন্তু উদ্বেগের কথা আমি আরও বলতে চাই। বাংলাদেশে তৈরি পোশাকে নারী শ্রমিককে নিয়ে পরিচালিত একটি জরিপে দেখা গেছে মাত্র 34% নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে এবং 44% নারী এখনও কাপড় ব্যবহার করেন। যাদের শ্রমে দেশের অর্থনীতি, বৈদেশিক মুদ্রার ভান্ডার সমৃদ্ধ হয়, তারা যদি এই নিরাপদ মাসিক স্বাস্থ্যপণ্য ব্যবহার করতে না পারে, তবে এর লাভটা কি? এই স্বাস্থ্য ব্যবস্থার লাভটা কি? মাননীয় স্পিকার, মাসিক কোনো লজ্জা নয়। লজ্জার বিষয় হলো মাসিককে ঘিরে আমাদের এই দীর্ঘস্থায়ী ট্যাবু এবং নীরবতা। এই ট্যাবুই নারীকে কষ্টকে অদৃশ্য করে, এই ট্যাবু স্বাস্থ্য ঝুঁকিকে আড়াল করে এবং একটি জৈবিকভাবে অনিবার্য প্রয়োজনের বিলাসিতার মতো বিবেচনা করতে শেখায়। তাই আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আহ্বান জানাতে চাই, স্যানিটারি ন্যাপকিনকে নিত্য প্রয়োজনীয় ভোক্তা পণ্য হিসেবে বিবেচনা করে এর মূল্য এবং বাজার প্রাপ্যতার তদারকির আওতায় আনা হোক। চাল, ডাল, তেলের মূল্য নিয়ে যদি আমরা উদ্বিগ্ন হই, প্রতি মাসে নারী
মাননীয় সদস্য আপনার সময় শেষ, বক্তব্য শেষ হয়েছে, আর 3 মিনিট দেয়া হলো। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বাজেটে কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সার এবং কীটনাশকের ছাড় দিয়েছে। ক্যান্সারের ওষুধ, হার্টের রিং এবং ডায়ালাইসিস ফিল্টার কর কমানো হয়েছে। প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড এবং দক্ষ কর্মীদের জন্য স্মার্ট স্কিল ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে। তারপরেও কি বলা হবে কৃষকের জন্য কিছুই নেই, রোগীর জন্য কিছুই নেই, তরুণের জন্য কিছুই নেই? মাননীয় স্পিকার, বিরোধী পক্ষকে আমি আহ্বান জানাই, স্লোগান দিয়ে নয়, সমাধান নিয়ে আসুন। কেবল অকার্যকর, জনবিরোধী, কিছুই নেই শব্দ 3টি পালাক্রমে উচ্চারণ করলেই বাজেট বিশ্লেষণ করা হয় না। অন্ধকারের কথা বলে সংসদ কখনো আলোকিত করা যায় না, আলো জানালো পথ তো দেখাতে হয়। মাননীয় স্পিকার, এটি এমন একটি বাজেট যা একদিকে যেমন বিনিয়োগ বান্ধব, তেমনি সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর প্রতিশ্রুতি বহন করে। আমি মনে করি এই বাজেট বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তির অভাব ঘুচবে, তরুণের স্বপ্ন পাখা মেলবে, বাংলাদেশ একটি ক্ষুধা দারিদ্র্য মুক্ত দেশ হিসেবে অভিযাত্রা শুরু করবে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রীকে এই সাহসী বাজেটের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নওগাঁ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক। জনাব মোহাম্মদ এনামুল হক, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রকৃতপক্ষে কৃষক, সেই কারণেই কৃষির উপর 2-1টি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, কৃষি খাতে আমাদের মোট বরাদ্দ 43,350 কোটি টাকা, যা বিগত অর্থ বছরের তুলনায় 6,000 কোটি টাকা বেশি। কিন্তু এর মধ্যে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভর্তুকি মূল্যে সার সরবরাহ, বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ এর জন্য বরাদ্দ হয়েছে 849.49 কোটি টাকা। আর কৃষি পুনর্বাসনের আওতায় সার, বীজ ও অনুদান বাবদ সহায়তা 700 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমার যেটি কথা সেটি হচ্ছে কৃষকের ভর্তুকি বাবদ এবং সার, বীজ, অনুদান বাবদ এই দুটি মিলে মাত্র 1500 সামথিং টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু আমি প্রকৃতপক্ষে 3 যুগ ধরে দেখছি বাস্তব অভিজ্ঞতার আলোকে, সেটি হচ্ছে কৃষকদের কৃষি বিভাগের মাধ্যমে আমাদেরকে যেটি দেওয়া হয়, বিশেষ করে কৃষি পুনর্বাসনের আওতায় সার, বীজ এবং অনুদান, এটি প্রকৃতপক্ষে আমাদের প্রান্তিক চাষিদের, বিশেষ করে বর্গা চাষিদের দোরগলায় পৌঁছে না। আমি প্রায় 3 দশক ধরে দেখছি এইটি প্রকৃতপক্ষে যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারের কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মাননীয় স্পিকার, বিশেষ করে কৃষি সার ভর্তুকিতে যে টাকা দেওয়া হয়েছে, এটি প্রকৃতপক্ষে এই ভর্তুকিতে প্রান্তিক চাষিদের এবং বর্গা চাষিদের দোরগোড়ায় পৌঁছে না। তাই আমি প্রস্তাব করতে চাই, আজকের কৃষকের প্রকৃতপক্ষে ভাগ্য উন্নয়নের জন্য সরাসরি যদি কৃষকের সার, বীজ এবং সেচ এই 3টি পর্যায়ে যদি ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করা হয়, তবে বর্গা চাষি সহ প্রান্তিক চাষিরা সবাই সমানভাবে একটা বন্টন পাবে, সবার বসে বর্তাবে এবং কৃষক প্রকৃতপক্ষে একটি লাভবান হবে, তাদের ভাগ্যের উন্নয়ন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের কৃষক কার্ড দেওয়া হচ্ছে 100টি উপজেলায়, আগামী অর্থ বছরে দেওয়া হবে। এই 100টি উপজেলার মধ্যেই সমস্ত উপজেলা কিন্তু এর মধ্যে আসতেছে না। তাহলে বাকি যে উপজেলাগুলো কৃষক থাকছে তারা কিন্তু এর সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি।
আবার 1 বছর বা 2 বছরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তাই আমি বলতে চাই আমাদের কৃষি সার সরবরাহের ক্ষেত্রে তার কৃষি যন্ত্রাংশ ক্রয়ের জন্য ভর্তুকির পরিমাণ আরও বৃদ্ধি করা হোক, তবেই আমাদের কৃষকের প্রান্তিক চাষিদের এটা করা সম্ভব হবে। সময় একবারে স্বল্প হওয়ার কারণেই কোথায় কি বলবো আমি ঠিক খুঁজে পাচ্ছি না। মাননীয় স্পিকার, আমার সময় আরেকটু বৃদ্ধি করে দেবেন, এটি আপনার কাছে আমার আকুল আবেদন। 2 মিনিট বৃদ্ধি করা হলো, তারপর আপনি বলেন প্লিজ। থ্যাংক ইউ। আমি যেটি বলছি বাস্তবতার আলোকে বলছি, কোনো পুঁথিগত বিদ্যা থেকে আর বলছি না, আমি কৃষির সাথে সম্পৃক্ত হওয়ার কারণেই বলছি। মাননীয় স্পিকার, আমি জোর দাবি জানাচ্ছি বর্গা চাষি এবং প্রান্তিক চাষিদের ভাগ্যের উন্নয়ন করতে হলে একমাত্র কৃষিতে সরাসরি সে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আমাদের সার বীজের অনুদানের টাকা যেটি আছে সেটা ঠিক আছে সম্মানিত। আরেকটি কথা যেটি বলতে চাই সেটি হলো শিক্ষা খাত। শিক্ষা খাতে আমাদের এবারে বরাদ্দ হয়েছে 1,36,606 কোটি টাকা। তবে এই বাজেটের 2টি মন্ত্রণালয়ের বরাদ্দ আসছে 1,22,495 কোটি টাকা। এর মধ্যে মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে 46,738 কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা আছে 57,302 কোটি টাকা। আর কারিগরি মাদ্রাসা খাতে আছে 18,457 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। কিন্তু এই যোগ ব্যয় হিসাবে নিলে দেখা যায় বাকি 14,000 কোটি টাকার ব্যয়ের কোনো ব্যাখ্যা এখানে আসেনি। যে কারণে আরেকটি যেটা আসেনি, এটি কোন খাতে ব্যয় করা হবে। মাননীয় স্পিকার, এর মাধ্যমে আমি আরেকটি কথা বাস্তব বলতে চাই। আজকে আমাদের দেশের সবচেয়ে যেটা মহামারী এবং যেটা বাস্তব যেটা সমস্যা সেটা হচ্ছে মাদক আমাদের দেশে মহামারী আকার ধারণ করেছে। এই মাদককে নিয়ন্ত্রণ করার জন্য আজকে হাউসের সবাই আমরা একাঙ্গিক কথা বলতেছি, কিন্তু আমার কথাটাই হচ্ছে একদিকে এই মাদক নিয়ন্ত্রণ করতে হলে এই মাদকের আইনের সাজার হার বাড়াতে হবে, পাশাপাশি মানুষ যেন মাদক সেবন করতে না পারে, মাদক নিয়ন্ত্রণ করার জন্য মানুষ যেন মাদক নিয়ন্ত্রণের জন্য উৎসাহিত না হয়, এই পথটি বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, এই পথটি বন্ধ করতে হলে এই শিক্ষা খাত থেকে আমাদের বিশেষ করে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষা খাত এবং প্রাইমারি যে আমাদের শিক্ষা বিদ্যালয় আছে, এখানে আমাদের নৈতিক এবং নীতি নৈতিকতা সম্পন্ন সকল ধর্মের তাদের ধর্মীয় এবং নীতি নৈতিকতা যদি শিক্ষা দেওয়া যায়, তবে মানুষ মাদক থেকে ধাপে ধাপে আস্তে আস্তে বিরত হওয়া সম্ভব হবে। আজকে যদি আমরা সার্চ লাইট দিয়ে যদি গোটা বাংলাদেশের যদি মাদক যারা সেবন করে এটি যদি পরীক্ষা করে দেখা যায়, তাহলে আমাদেরকে জরিপ করে দেখতে হবে কোন শ্রেণীর লোকেরা বেশি মাদকের সাথে সম্পৃক্ত হচ্ছে। এটি আমাদেরকে জরিপ করে দেখা দরকার। তার আদলে বাস্তবমুখী প্রকৃতপক্ষে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এই 55-54 বছর ধরে এইখানে বসে অনেক সুন্দর সুন্দর কথা আমরা বলি এবং বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে কতটুকু মিল আছে, কতটুকু মিল রাখা যাচ্ছে, এটি আমাদের ভাবার বিষয়, এটি আমাদেরকে ভাবতে হবে। প্রকৃতপক্ষে দেশকে যদি সত্যিকার অর্থে যদি আমরা ভালোবাসি, সত্যিকার যদি দেশপ্রেমিক হই, দেশের উন্নয়নের স্বার্থে আমাদের বাস্তবকে চিন্তা ভাবনা করে যুগ উপযোগী আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এবং আমাদের বাজেট প্রণয়ন করা দরকার। মাননীয় স্পিকার, সেই কারণে আমি বলি, আবারও জোর গলায় বলছি, সেটি হলো ইবতদায়ী শিক্ষা ব্যবস্থা এবং প্রাইমারি তাদেরকে জাতীয়করণ করা, পাশাপাশি সকল নিম্ন পর্যায়ে সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। মাগরিবের নামাজের জন্য 30 মিনিটস বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।